নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আবার হাজির হলাম একটা হাড়হিম করা গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে। আর আজ আপনি শুনতে চলেছেন লেখক প্রীতম দাসের কলমে একটি গ্রাম বাংলার ভূতের গল্প। লেখক প্রীতম দাসের লেখা আরও গল্প ইতিমধ্যেই আমাদের চ্যানেলে সম্প্রচারিত হয়েছে। শুধু আমাদের চ্যানেল নয়, ইউটিউব প্ল্যাটফর্মে তাঁর লেখা গল্প অনেক শ্রোতা বন্ধুর মন জয় করেছে। তাই আজও আপনার জন্য হাজির হলাম লেখক প্রীতম দাসের কলমে এই গল্পটির মধ্যে দিয়ে। আশা করছি আমাদের আজকের নিবেদন আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম কিন্তু আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। শুরু হচ্ছে ডুবুডাঙ্গার চায়ের দোকান। ঝিরঝির করে বৃষ্টি হয়েই চলেছে। একেই বর্ষাকাল, তার উপর নিম্নচাপ। ডুবুডাঙ্গার ডাকাতকালী মাঠের পাশেই বিশু মোদকের চায়ের দোকান। সন্ধ্যাবেলা বৃষ্টি বাদলার মধ্যে চা খেতে আসে তার নিত্যদিনের গ্রাহক গোপীনাথ। লাল শালু বস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, চোখ দুটো অন্ধকারের মধ্যেও যেন বিড়ালের মতো জল জল করে। তান্ত্রিক হিসেবে গোপীনাথের ভালোই নামডাক আছে ডুবুডাঙ্গায়। ছাতা বন্ধ করে দোকানে ঢুকতেই বিশু তাকে শ্রদ্ধার সাথে বসতে বলে। বসুন বসুন। ছোট কাঠের বেঞ্চির ওপর বসে এক দীর্ঘশ্বাস ফেলে সে। সেই শ্বাসের উষ্ণতা যেন স্পর্শ করে যায় বিশুর মনকে। হঠাৎই বিশু বলে ওঠে, জ্যাঠা, আপনাকে আজ এমন কেমন জানি একটা উদাস উদাস দেখাচ্ছে। কোনো উত্তর না দিয়ে গোপীনাথ অনতি দূরে দাঁড়িয়ে থাকা সুপ্রাচীন অশ্বত্থ গাছের দিকে তাকিয়ে থাকে। গাছের ডালগুলি যেন এক অব্যক্ত ভাষায় রাতের আঁধারে হাত ছানি দিচ্ছে। টিনের চালে টুপটাপ বৃষ্টির সুর বাজতে থাকে। হঠাৎ সেই তালে পরিবর্তন এনে বাজ খাই কণ্ঠস্বরে গোপীনাথ বলে, এই অশ্বত্থ গাছের দিকে তাকালেই আমার সেই ঘটনাটার কথা মনে পড়ে। গোপীনাথের কথায় কিছুটা কৌতূহলী চিত্তে বিশু মোদক বলে ওঠে, ঘটনাটা কি খুবই ভয়ঙ্কর? শুধু ভয়ঙ্কর নয়, ঘটনাটি অতি গুরুতর এবং রোমহর্ষক বটে। গোপীনাথের কথায় বর্ষার সন্ধ্যার হালকা শীতল ভাব হঠাৎ যেন গরম হয়ে ওঠে। বিশু মোদক বলে ওঠে, এমন কি ঘটনা? একটা দীর্ঘশ্বাস ফেলে গোপীনাথ বলে, বলছি চা খেতে খেতে। তারপর চায়ের গ্লাসটা হাতে নিয়ে সুরুৎ শব্দে একটা চুমুক দিয়ে গোপীনাথ বলতে শুরু করলেন, ঘটনাটা আজ থেকে প্রায় 7-8 বছর আগে আমাদের এই ডুবুডাঙ্গা গ্রামে মহেশ বারুজ্জে নামে এক চাষি বসবাস করতেন। বিঘা 2 জমি ছিল তার, খুবই উর্বর জমি। জমিতে চাষ করে যা আয় করতেন তাতে সংসার ভালো মতো চলে যেত। এক কথায় বলতে গেলে যাকে বলে সচ্ছল সংসার। মহেশ বারুজ্জের 2 ছেলে। বড় ছেলে অকালেই পরলোক গমন করে। এই বর্ষার সময় মাথায় বাজ পড়ে মৃত্যু হয়েছিল তার। বড় ছেলে মারা যাওয়ার পর থেকে ছোট ছেলে অনীক হয়ে ওঠে একেবারে তার মধ্যমণি। কিন্তু বিধিবাম, ছোট ছেলে কৈশোর থেকে যৌবনে পদার্পণ করতেই সঙ্গ দোষে চলে গেল বখে। নেশা ভানে জড়িয়ে পড়েছিল। বিষয়টা বেশি দিন বাপের চোখ এড়িয়ে যেতে পারেনি। ছেলেকে শোধরানোর অনেক চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু বিগড়ানোর মধ্যে যে খুশি খুঁজে পায় তার আর চট করে শোধরানোর দিকে মন যায় না। অনেকের ক্ষেত্রেও হয়েছিল তাই। ধীরে ধীরে সময় এগিয়ে যেতে থাকে। অনেক এখন প্রাপ্তবয়স্ক। তার বাবা মহেশ বারুজ্জে চান ছেলে এবার তার জায়গা নিক, কিন্তু অনেকের চাষাবাদের প্রতি কোনো ঝোঁক নেই।
তার এখন এই গ্রামে থাকতেই ভালো লাগে না। গ্রামটা এখন তার কাছে সেকেলে বলে মনে হয়। গ্রামের মানুষগুলোকে মনে হয় যেন গৃহবধূ। তার মন এখন শহরের দিকে। এখানে নাকি অনেক আলো, রূপ আর রং নাকি চোখে ধাঁধা লাগিয়ে দেয়। অনেকের মনে এখন অন্য ধরনের স্বপ্ন। সেই স্বপ্ন দেখার নেশাতেই বুঁদ সে। তাই সে সিদ্ধান্ত নেয় এখানকার জমি জমা সব বিক্রি করে শহরে চলে যাবে। সেখানে গিয়ে কিছু একটা কাজ জোগাড় করে নেবে। তারপর ধীরে ধীরে সব কিছু নিজের মতো করে গুছিয়ে নেবে। তাই সে তার বাবার কাছে যায়, এই তার মনের কথা পারতে। তার বাবা সব শুনে ছেলেকে মুখের ওপর বলে দেন দেহ থাকতে তিনি তার জমি, পৈতৃক সম্পত্তি কিছু বিক্রি করবেন না। এতে অনিক তার বাবার উপর ভীষণ রেগে যায়। বাপ ছেলের মধ্যে বাক বিতণ্ডা একসময় হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। আর অনিকের মাথা তখনও বেজায় গরম। সে মনে মনে ভাবতে থাকে বাপ না হলে আজ তাকে ভালো করে বুঝিয়ে দিত। বন্ধুদের সাথে মদ্যপান করে রাস্তা দিয়ে টলতে টলতে যেতে যেতে তার নানান ধরনের খেয়াল হতে থাকে। গ্রামের পথ ধরে চলতে চলতে একসময় হঠাৎ কেমন জানি একটা গন্ধ তার নাকে এসে লাগে। নেশার ঘোরে ঠিক ঠাহর করে উঠতে পারে না যে গন্ধটা কিসের। তবে গন্ধের মধ্যে আছে এক অদ্ভুত তীব্রতা। মুহূর্তের মধ্যে নেশাটা অনেকটা কেটে যায়। অনেক কৌতূহলী চোখে চারপাশটা তাকিয়ে দেখে, কিন্তু না, তেমন কেউ নেই। তারপর সে আবার হাঁটা শুরু করে। কিছু দূর হাঁটার পর তার মনে হয় কেউ যেন তার পিছনে পিছনে আসছে। সাথে সাথে আবার সেই জোরালো গন্ধ ধক করে এসে লাগে অনেকের নাকে। এবার সে বুঝতে পারে গন্ধটা কিসের। এটা তো মনে হচ্ছে ধনুর গন্ধ। তার এবার ভেতরে ভেতরে এক অদ্ভুত অস্বস্তি হতে থাকে। দ্রুত পায়ে সে হাঁটা দেয় বাড়ির দিকে। কিছু দূর যেতেই তার অনুভব হয় তার শরীরটা ক্রমশ ভারী হয়ে যাচ্ছে। শির দাঁড়ায় এক ঠান্ডা শিহরণ জাগছে। আর তারই সাথে মনে হয় কেউ যেন তার দিকে এগিয়ে আসছে। বিদ্যুৎ গতিতে ঘুরে দাঁড়ায় অনেক। জোরালো গলায় বলে ওঠে, কে 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 ওখানে? কোনো উত্তর নেই, কিন্তু আবারও সেই ধুনোর গন্ধ চতুর্দিক গ্রাস করছে। হঠাৎ এমন সময় অনেকের থেকে অনতি দূরে প্রকট হয়ে ওঠে এক অঘরী বাবা। কটা চোখ, বটগাছের ঝুড়ির মতো চুল আর দাড়ি, শরীর শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে। তাকে দেখে অনেকের রীতিমতো থরথরি কম্পন শুরু হয়ে যায়। তাকে আশ্বস্ত করে অঘরী খনা গলায় বলে, ভয় নেই, আমি তোর কোনো ক্ষতি করব না। আমি জানি তোর মন ভালো নেই। তুই শহরে যেতে চাস, অনেক প্রভাবশালী হতে চাস। কি ঠিক বললাম তো? আগে হ্যাঁ। তুই আজ রাতে বাড়ি গিয়ে রাত ঠিক 2টোর সময় নিজের তর্জনীর আঙুল থেকে সামান্য রক্ত বের করে তার উপর একটু থুতু ছিটিয়ে নিজের মাথার উপর 3 বার ঘুরিয়ে নিয়ে তোর বাবার মাথায় স্পর্শ করতে পারলেই কেল্লা ফতে। দুরু দুরু বুকে
মন্ত্রমুগ্ধের মতো অঘরীর কথা শুনে, কিন্তু তার মনে অনেক প্রশ্ন। তার মন বলে ওঠে, কোনো দুর্ঘটনা হবে না তো? অঘরী হঠাৎ গলা খাঁকড়ে বলে ওঠে, ভয় নেই, ভয় নেই, কোনো দুর্ঘটনা হবে না। কথাটা শুনতেই শিউরে ওঠে অনেক। ইনি তো মানুষের মন পড়তে পারে। অঘরী মৃদু হেসে গুরু গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আরো অনেক কিছু করতে পারি। অনেকের মুখ দিয়ে রা শব্দটুকু বেরোয় না। সে ভয়ার্ত নিষ্পলক চোখে তাকিয়ে থাকে অঘরীর দিকে। দেখতে দেখতে হাওয়াতে মিলিয়ে যায় সেই অঘরী। বাড়িতে এসে বিছানায় শুয়ে আছে অনেক। ঘড়ির কাঁটা দুটোর দিকে ধাবমান, মনে তীব্র দোলাচল। একসময় অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলে। অঘরীর কথা মতো একটি সুই হাতে নিয়ে ডান হাতের আঙুলের মাথাটা ফুটো করে রক্ত বের করে। রক্তের উপর সামান্য থুতো ছিটিয়ে মাথার উপর 3 বার ঘুরিয়ে গুটি গুটি পায়ে গিয়ে তার বাবার মাথার চুলে স্পর্শ করে। পরের দিন সকালে অনেক চোখ খুলতেই দেখে সামনে বাবা বসে। সে প্রথমে কিছুটা ভয় পেয়ে হতচকিত চিত্তে ধড়মড়িয়ে উঠে বসে বিছানায়। মহেশ বাড়ুজ্যে একগাল হাসি মুখে অনেককে আশ্বস্ত করে বলে ওঠেন, আরে ভয় নেই, আমি একটা কথা বলবো বলে বসে আছি। তুই ঘুমোচ্ছিলি তাই ভাবলাম তোর ঘুম ভাঙাবো না, তাই তোর চোখ খোলার অপেক্ষা করছিলাম। অনেক খানিকটা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে তার বাবার দিকে। মহেশ বাড়ুজ্যে অনেককে অবাক করে দিয়ে বলেন, আজ সকালে ঘুম থেকে উঠে ভাবলাম সারাটা জীবন তো গ্রামেই কাটালাম, জীবনের শেষ অংশটা শহরে গিয়ে কাটালে মন্দ হয় না, বুঝলি? অনেকের মুখখানি রক্ত শূন্য হয়ে ওঠে। অঘরীর চেহারাটা তার চোখের সামনে বার কতক ভেসে ওঠে। কিছুক্ষণ পর অনেক বিছানায় বসে ভাবতে থাকে, লোকটা কে? মানুষ না ভূত? কি করে বলে দিতে পারে মনের কথা? কি করে চুটকিতে সমাধান করে দেন পাহাড় প্রমাণ সমস্যা? ইস, আমিও যদি পারতাম এমন কিছু করতে। কথাটা ভাবতেই অনেকের মনের মধ্যে লোভের সঞ্চার ঘটে। সন্ধ্যা গড়িয়ে রাত একটু বাড়তে অনেক পূর্বের রাতে যে স্থানে অঘরীর সাথে দেখা হয়েছিল সেই স্থানে গিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বুঝতে পারে মশার ভনভনানি ছাড়া আর কিছু নেই। কিছুটা নিরাশ হয়ে বাড়ির দিকে রওনা হতেই হঠাৎ তার নাকে এসে লাগে সেই তীব্র ধুনোর গন্ধ। শিউরে ওঠে অনেক। ধুনোর গন্ধে চারপাশ রীতিমতো ম ম করছে, কিন্তু তাকে তো দেখা যাচ্ছে না। মনে মনে বলতে না বলতেই প্রকট হয়ে ওঠে সেই অঘরী। কিছুটা তাচ্ছিল্যের স্বরে বলে ওঠে, কিরে, বিশ্বাস হলো? আপনি এসব করলেন কিভাবে?
এটা হলো গিয়ে সিদ্ধি, তার বলে সব সম্ভব। এটা এটা কি আমি 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 পেতে পারি? এটা কোনো আটা ময়দা না যে পেয়ে যাবে। আর তাছাড়া তোমার রাস্তা প্রশস্ত হয়ে গেছে। তুমি এখন সিদ্ধি নিয়ে কি করবে? হ্যাঁ, আমি আমি এটা করতে চাই। তার জন্য যা করতে হয় করব। তুমি এটা সোজা মনে করো না, জেদ করো না। ভালো কথা বলছি, নিজের রাস্তায় যাও। আপনি নিজে থেকে আমাকে দর্শন দিয়েছেন, আমি তো আপনাকে কখনো নিজে থেকে ডাকিনি। আজ আপনি নিজে থেকে আমাকে দেখা দিয়েছেন। আমার মনে এক তীব্র ইচ্ছার জন্ম নিয়েছে। আর এখন আপনি নিজে বলছেন আমাকে পিছিয়ে যেতে। এটা কি ঠিক? আপনি বলুন। অঘরী অনিকের চোখের দিকে তাকিয়ে থাকে, তারপর চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তার ঠোঁটের কোণে ভেসে ওঠে এক বক্র হাসি। এর কিছুক্ষণ পর সে চোখ খোলে আর অনিককে বলে, সাধনায় একবার লিপ্ত হলে তা মাঝপথে থামানো যাবে না। যাই হোক না কেন, অনেক কষ্ট সহ্য করতে হবে তোমায়। 11 দিনের সাধনা, নিয়ম মতো করতে পারলেই সিদ্ধি। সামনেই অমাবস্যা, সেই দিন থেকে শুরু হবে তোমার সাধনা। যথারীতি অমাবস্যার রাতে শুরু হয় সাধনা। গ্রামের শেষ প্রান্তে এক জঙ্গলের মধ্যে অঘরীর তত্ত্বাবধানে অনেক সাধনা শুরু করে। মন্ত্র পাঠ করতে করতে অগ্নিকুণ্ডে হোম করতে থাকে। আর কিছুক্ষণ পরেই বাতাস যেন আগুনের মতো গরম হয়ে ওঠে। কানে ভেসে আসে কারো আর্তনাদ, যেন কাউকে ছুরি দিয়ে কোপানো হচ্ছে। কেঁপে ওঠে অনেক। অঘরীর দৃঢ় কণ্ঠ ভেসে আসে, যাই হোক না কেন, থামা চলবে না। কম্পিত হাতে হোম করতে থাকে অনেক। হোম চলাকালীন নানান ধরনের ভীতিপ্রদ ঘটনা ঘটতে থাকে, কিন্তু সবকিছু সহ্য করে অবশেষে হোম শেষ করে অনেক। অনেকের মুখের দিকে তাকিয়ে স্মিত হাসে অঘরী। তারপর একটি ঝোলা এগিয়ে দেয় অনেকের দিকে। ঝোলা থেকে এক বিকট গন্ধ আসছিল। অঘরী ঝোলা খোলার নির্দেশ দিলে অনেক সেটিকে খুলে দেখতেই ভয়ে ঘেন্নায় মাথা ঘুরিয়ে ওঠে। এটা তো একটা মরার মাথা। বমি হবার উদ্রেক হয় অনেকের। অঘরী বজ্র গম্ভীর কণ্ঠে বলে, আজ থেকে শুরু করে আগামী 2 দিন পর্যন্ত তোমাকে সকাল থেকে উপবাস করতে হবে। আর রাতে এই মরার মাথা থেকে মাংস খেতে হবে। অনেকের চোখ বিস্ফারিত হয়ে ওঠে। তবে 3য় দিন রাতে ক্রিয়া সম্পন্ন হবার পর এই মাথা কোনো জলাশয়ের পাশে নিয়ে গিয়ে পুঁতে দেবে, ভুল যেন না হয়। আর এই কদিন বাড়ি ফেরা যাবে না। তোমাকে এই কাজ সম্পন্ন করে তবেই বাড়ি ফিরতে হবে। কথা অমান্য করলে বিষয়টা হিতে বিপরীত হতে পারে। এই বলে এক স্মিত হাসি হেসে অন্তর্ধান হয়ে যায় সেই অঘরী।
বাঘ বিহ্বল হয়ে দাঁড়িয়ে থাকে অনেক। কিন্তু এখন তার কাছে কোনো উপায় নেই। তার মনের মধ্যে অগণিত প্রশ্ন, অনুশোচনা কাজ করতে থাকে। কোনো ভুল করলাম না তো? ফিরিবার পথ নেই। সমস্ত ঘেন্না উপেক্ষা করে মরার মাথা থেকে মাংস একটু একটু করে খুবলে খেতে থাকে। প্রচন্ড বমি পায়, কিন্তু গলা পর্যন্ত এসে আটকে থাকে, কিছুতেই বের হয় না। অদ্ভুত এক যন্ত্রণা সহ্য করতে থাকে। তৃতীয় দিন রাতের বেলা মাংস খাওয়ার পর খুলিটা হাতে করে নিয়ে যায় জঙ্গলের মাঝে পরিত্যক্ত এক পুকুরে। সেখানে গিয়ে মাটি খুঁড়ে খুলিটা পুঁতে দিয়ে বাড়ির দিকে টলতে টলতে রওনা দেয় অনেক। এমন সময় তার কানে ভেসে আসে টগবগ শব্দ, যেন কিছু ফুটছে। হঠাৎ করে ভয়টা যেন চাগার দিয়ে ওঠে। পিছনে তাকাতেই দেখে পুষ্করিণীর জল টগবগ করে ফুটছে, আর তার মধ্যিখান থেকে ভেসে উঠেছে এক ভয়ঙ্কর চেহারার অশরীরী। দেখতে দেখতে সে শূন্যে ভেসে ওঠে। কিছু ভেবে উঠবার আগেই দৌড়বার গতিতে অনেকের উপর ঝাঁপিয়ে পড়ে অশরীরী। না না না! চোখের ভারী পাতা দুটো যখন সে খুলল, তখন নিজেকে তার বাড়িতে আবিষ্কার করতে পারল। তাকে নাকি বাড়ির লোকেরা অনতি দূরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেছিল। কিন্তু সে এলো কি করে, তার কিছু মনে পড়ে না। এদিকে অনেকের জ্ঞান ফেরায় তার বাবা মা যেন নিঃশ্বাস ছেড়ে বাঁচে। এই 3 দিন সে কোথায় ছিল, কি হয়েছিল তার সাথে, এসব প্রশ্ন করলে অনেক চুপচাপ দাঁড়িয়ে থাকে। অনেকের বাবা পরিস্থিতির গম্ভীরতা বুঝতে পেরে তার স্ত্রীকে শান্ত হতে বলে, আর অনেককে বিশ্রাম নিতে বলে। অনেকের মাথার উপর ভার লাগতে থাকে। তার মনে হয় তার সাথে কেউ যেন আছে। সে তার কাঁধের উপর গরম নিঃশ্বাস অনুভব করে। এরপর তার কানের কাছে ফিসফিসানির শব্দ শুনতে পায়। খুব শীঘ্রই মহেশ বাড়ুজ্যে মারা যাবে। বুকটা ধড়াস করে ওঠে অনেকের। নির্ঘাত মনের ভুল, কিন্তু আবার আবার কানের কাছে আরো তীব্র ফিসফিস স্বরে কেউ বলে, কানা ভুল নয়, আমি যখন বলেছি তখন তাই হবে। মহেশ বাড়ুজ্যে খুব তাড়াতাড়ি মরবে। এটা হতে পারে না, এটা হতে পারে না। চুপ, একদম চুপ, একদম চুপ। আচ্ছা আচ্ছা, কি করলে কি করলে আমার বাবাকে বাঁচানো যাবে? জিজ্ঞেস করে অনেক, কিন্তু কোনো উত্তর আসে না। একটা তীব্র অস্বস্তি হতে থাকে অনেকের। রাত তখন গভীর, নিদ্রায় মগ্ন অনেক।
আবার কানের সামনে ফিস ফিস স্বরে কেউ বলে ওঠে, উঠে পড়, মহেশ বাড়ুজ্যের মৃত্যু আসন্ন। দপ করে চোখের পাতা খুলে যায় অনিকের। বুকটা ধরফর করছে। কাল বিলম্ব না করে সে চলে যায় পাশের ঘরে। দরজায় টোকা দিতে গিয়ে দেখে দরজা খোলা। ভেতরে প্রবেশ করতেই দেখে বিছানায় মা ঘুমিয়ে আছে, পাশে বাবা নেই। কল ঘরে গেল না তো। উৎকণ্ঠা নিয়ে মাকে বার কতক ডাকলেও মা কোনো সাড়া দেয় না। বাবা কোথায়? মা শুনতে পাচ্ছ? ভয় যেন জাকিয়ে বসে অনেককে। আবার কানে ফিস ফিস, এখন জাগবে না যতক্ষণ না তার স্বামীর মরার খবর শুনছে। না, আমার বাবা কোথায়? তোর বাবা জঙ্গলের দিকে গেছে মৃত্যুকে আলিঙ্গন করতে। দেরি করিস না, তাড়াতাড়ি যা সেখানে। অনেক ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে থাকে জঙ্গলের দিকে। কাছাকাছি পৌঁছে সে চিৎকার করে ডাকতে থাকে, বাবা, বাবা, বাবা। কিন্তু কোনো সাড়া শব্দ নেই। আমার বাবা কোথায়? অজানা সে সিদ্ধ শক্তির উদ্দেশ্যে বলে ওঠে। আবার সেই ফিস ফিস স্বর, সংকেত পাবি, একটু অপেক্ষা কর। হঠাৎ এক তীব্র আর্তনাদ ভেসে আসে জঙ্গলের ভেতর থেকে। ছিটকে ওঠে অনেক। বাবা বলে চিৎকার করে ছুটে যায় জঙ্গলের গহীনে। জঙ্গল বেশ ঘন, চারপাশে রাশি রাশি গাছ। হঠাৎ গাছের উপর ঝপ করে এসে পড়ে একটি দেহ, গলায় দড়ি দিয়ে। বুঝতে বাকি থাকেন অনেকের। বাবা বলে চিৎকার করে ছুটে যায় অনেক। পা দুটো ধরার চেষ্টা করে, কিন্তু নাগাল পায় না। পেন্ডুলামের কাটার মতোই দুলতে থাকে মৃত মহেশ বাড়ুজ্যের লাশটি। কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে অনেক। তার মনের মধ্যে অনুশোচনা হতে থাকে। কোনো মতে উঠে দাঁড়িয়ে সে দৌড়ে যেতে থাকে সেই জায়গায় যেখানে সাধুর সাথে তার দেখা, যেখানে কথাবার্তা হয়েছিল। কিন্তু সে চিনতে পারে না জায়গাটা। তার অনেক স্মৃতি যেন বিস্তৃত হয়ে যাচ্ছে মন থেকে। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা বলে চিৎকার করে ডেকে ওঠে। চারিদিক নিস্তব্ধ। তার চিৎকার যেন বাতাসে মিলিয়ে গেল সময়ের সাথে। আবার কানে ফিস ফিস, এবার তোর মায়ের পালা। তোর মাও তোর বাবার কাছে যাবে। কি জন্য আমার সাথে এসব হচ্ছে? আমি কার কি ক্ষতি করেছি? তোমার মায়ের খুব কাছে চলে এসেছে মৃত্যু। বাড়িতে যাও, শেষ দেখাটুকু যদি করতে পারো। বাড়ির দিকে ধাবিত হয় অনেক। বাড়িতে ঢুকতেই দেখে তার মা উৎকণ্ঠার চিত্তে দাঁড়িয়ে আছে। কোথায় গিয়েছিলি এত রাতে তুই? তোর বাবাকে কোথাও দেখতে পাচ্ছি না। বাবার কথা শুনতেই অনেকের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। কি হয়েছে অনেক? আমরা এই গ্রামে আর এক মুহূর্ত থাকবো না। এখনই আমাদের এখান থেকে চলে যেতে হবে। ঘরের জিনিসপত্র সব ফেলে পালাবো মানে? আবার কিছু করেছিস নাকি? এত কথা জিজ্ঞেস করো না। তোমার সামনে খুব বড় বিপদ আসছে, খুব বড় বিপদ। আচ্ছা ঠিক আছে, তোর বাবাকে আসুক, তারপর দেখছি। বাবা আর কখনো আসবে না।
বাবা নেই নেই। কি বলছিস অনিক? কি করেছিস তুই তোর বাবার সাথে? আমি কিছু করিনি মা, বাঁচতে হলে চলো এখান থেকে, আমি বলছি তুমি চলো। অনিক তার মায়ের হাত ধরে বলপূর্বক নিয়ে যেতে থাকে, আর আবার সেই ফিস ফিস শব্দ। পারবি না, তোর মাকে বাঁচাতে পারবি না। চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবি না। আমি যে কি ভুলটাই করেছি। অনিক চিৎকার করে ওঠে। অনিকের মা হতভম্বের মতো ছেলের দিকে তাকিয়ে থাকে। অনিক তার মাকে নিয়ে এগিয়ে যেতে থাকে সামনের দিকে। অনিক, আমায় কোথায় নিয়ে যাচ্ছিস? ছাড় আমায়, আমি তোর বাবার সাথে দেখা না করে কোথাও যাব না। অনিক ঠাস করে চড় বসিয়ে দেন অনিকের গালে। অনেক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে, তারপর ফিরে তাকায় মায়ের দিকে। অনিকের চোখের দিকে তাকাতেই তার মা ভয়ে ছিটকে দূরে সরে যায়। মায়ের এমন অভিব্যক্তিতে অনেক হতচকিত হয়ে যায়। তারপর সে দেখে তার নিজের হাতের নখ বেশ লম্বা আর ধারালো হয়ে গেছে। হাতের পশম অনেকটা বৃদ্ধি পেয়েছে। এমন সময় আবার কানে ফিস ফিস শব্দ। তোর মাকে আমি খাবো। ততক্ষণে তার চোখ মুখ অস্বাভাবিক রকম ভাবে ফুলতে শুরু করেছে। সারা শরীর জুড়ে গজাচ্ছে ঝাঁকে ঝাঁকে পশম। অনেক চিৎকার করে তার মাকে বলে, অনিকের গলা দিয়ে তখন দুই রকমের কণ্ঠ শোনা যাচ্ছে। একটা অনিকের নিজস্ব, অন্যটা দানবীয়, যেন একটা শরীরের মধ্যে দুজনের বাস। দানবীয় কণ্ঠ বলে, অন্যদিকে অনিকের তীক্ষ্ণ কণ্ঠস্বর শোনা যায়। অনিকের মা প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। দানবীয় কণ্ঠ বলে ওঠে, এই বলে অনিকের আদিম মানুষের মতো দানবীয় শরীর রাস্তার পাশে পড়ে থাকা একটা থানির তুলে ছুঁড়ে মারে মায়ের দিকে। মাথার পিছনে লাগতেই মাটিতে পড়ে যায় সে। অনিকের চাপা কণ্ঠস্বর শোনা যায়। এরপর অনিকের কণ্ঠ দমন করে সে দানবীয় কণ্ঠ বলে ওঠে, ধীরে ধীরে এগিয়ে যায় অনিকের মায়ের দিকে। বুকের হৃৎপিণ্ড উপরে তুলে আনে সে। হৃৎপিণ্ড দাঁতে ছিঁড়ে চিবোতে থাকে। এদিকে গলা দিয়ে দমে যাওয়া অনিকের অস্ফুট স্বর শোনা যাচ্ছে, ছেড়ে দে বলছি। জ্ঞান যখন ফিরল তখন তার মুখে শরীরে রক্তে মাখামাখি। কোনো ক্রমে উঠে দাঁড়িয়ে নিজের দুই হাত চোখের সামনে নিয়ে ভালো করে দেখার চেষ্টা করে। সব তো শেষ হয়ে গেছে, বেঁচে থেকে লাভ কি? ক্লান্ত শরীরে হাঁটতে থাকে অনেক। হাঁটতে হাঁটতে পৌঁছে যায় গ্রামের শেষ প্রান্তে বয়ে যাওয়া নদীর তটের কাছে। অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে অনেক। তারপর ঝাঁপ দেয় নদী বক্ষে।
খক খক করে কেসে ওঠে অনেক। চোখের ভারী পাতা দুটো একটি খুলতেই চোখে রোদ এসে লাগে। পাশে কেউ যেন বসে আছে। ধীরে ধীরে চোখ খুলতেই লাল বসনধারী এক তান্ত্রিককে দেখে সে। বুকের ভেতরটা রাগে যেন জ্বলে ওঠে, কিন্তু কিন্তু শরীর দুর্বল থাকায় প্রকাশ করতে পারে না। তান্ত্রিক কিছুটা তাচ্ছিল্যের সুরে বলে, ভয় নেই, আমি তোকে বাঁচিয়েছি। কে বলেছিল বাঁচাতে? আমি বাঁচতে চাইনি। জানি আমি, তুই যেমন অনেক প্রশ্নের উত্তর খুঁজছিস, তেমনি আমিও কিছু প্রশ্নের উত্তর খুঁজছি। কেন হলো আমার সাথে এসব? তান্ত্রিক বক্র দৃষ্টিতে তাকায় অনেকের দিকে, তারপর বলে, কেন হচ্ছে এইসব? তাহলে তো তোমায় আসল কথাটা বলতে হবে, একটা গল্প বলতে হবে। আচ্ছা, তুমি অমিতকে চেনো নিশ্চয়ই? তান্ত্রিকের প্রশ্নে মুখ শুকিয়ে যায় অনেকে। তার মুখের অভিব্যক্তি দেখে তান্ত্রিক বলতে শুরু করে, গল্পটা বলি শোনো। অমিত আর অনেক দুই বন্ধু। বন্ধু না, বলা যেতে পারে একেবারে প্রাণের বন্ধু। একই স্কুল, একই খেলাধুলো, একই আড্ডা। কিন্তু বন্ধুত্বের মাঝে আস্তে আস্তে জমতে লাগলো এক অদৃশ্য অন্ধকার। অমিত ভালোবাসত গ্রামেরই এক মেয়েকে, মেহের। শ্যামলা রং, বড় বড় চোখে একরাশ স্বপ্ন। অমিত কখনো উচ্চস্বরে বলেনি, কিন্তু গ্রামের অনেকেই জানতো ওদের দুজনের মধ্যে কিছু একটা আছে। তার বন্ধু অনেক প্রথমে সবকিছু জানতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার চোখেও পড়ল মেহেরের সৌন্দর্য। বন্ধুর ভালোবাসা জেনেও অনেক নিজেকে থামাতে পারল না। এক গধূলি সন্ধ্যায় অমিত হঠাৎই দেখে ফেলে অনেক আর মেহের পুকুর পাড়ে দাঁড়িয়ে কথা বলছে। তাদের চোখের ভাষা বলে দিচ্ছিল শুধু বন্ধুত্ব নয়, আরো বেশি কিছু আছে তাদের মধ্যে। অমিতের যেন পায়ের নিচ থেকে জমি সরে গেল। রাগে দুঃখে অপমানে ফেটে পড়ে সে। তারপর দুজনকে প্রচন্ড রকমের ভৎসনা করে সেখান থেকে চলে যায়। অনেক চুপ থাকে। মেহেরও বুঝে উঠতে পারছিল না সে তখন কি করবে। অমিতের হৃদয় ভেঙে গেল। সে কিছু না বলেই ছুটে গেল গ্রামের ধান ক্ষেতের দিকে। আর সেই রাতে গ্রামের মানুষ শুনল এক অমানিসার কান্না। পরের দিন ভোরের আলো ফোটার আগেই বটগাছের ঝুলন্ত ডালে পাওয়া গেল অমিতের দেহ। আর এর কিছুদিন পর অমিতের বাবা ও মা দুজনেই পুত্র শোক সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যা করে। মেহেরকে বিয়ে করার তীব্র ইচ্ছা ছিল অমিতের। তার ইচ্ছা অপূর্ণ থেকে গিয়েছিল, ফলে অপমৃত্যুর পর সে ভয়ানক এক প্রেতাত্মায় পরিণত হয়। দিন কেটে যায়, বছর ঘুরে যায়, বদলা নেবার ইচ্ছায় অতৃপ্ত আত্মা কষ্ট পেতে থাকে। আর ঠিক এমন সময় রাঙাবাড়ির শ্মশানে অমাবস্যার রাতে সাধনা করছিল এক অঘরী। আর সেই সাধনাতেই সিদ্ধ হয় অমিতের প্রেতাত্মা। অমিত তার সমস্ত কথা পালন করার বচন দিলে পাল্টা সেই অঘরীকে দিয়ে এটা প্রতিজ্ঞা করায় যে সে তার বদলা নিতে সাহায্য করবে। অমিতের ঘটনা জানতে পেরে তার প্রতি সদয় হয়েছিল অঘরী। তাই সময় বুঝে নিজে থেকে অনিককে দেখা দিয়েছিল। তার মনে লোভ জন্ম দিয়েছিল। সে নিজে থেকে অমিতের আত্মাকে অনিককে দিতে পারত না। তাই উপায় ছিল একটাই, যদি অনিক নিজে থেকে সাধনা করতে রাজি হয় তাহলে তাকে সাধনায় বসিয়ে অমিতের অতৃপ্ত আত্মাকে সিদ্ধ করে দিতে পারলেই ব্যাস। আর সবকিছু ছিল পূর্ব পরিকল্পিত। আর ঠিক
ঠিক তেমনটাই সেই চক্র বুহে ফেঁসে যায় অনেক। এর থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই? তুমি তো কিছুক্ষণ আগে পর্যন্ত মরতে চেয়েছিলে। যাই হোক, তুমি যখন উপায় জানতে চাইছো তাহলে এই নাও। বলেই একটি লাল শালু দিয়ে মুখ বন্ধ করা ছোট ঘর দিয়ে বললেন, এটা আজ মধ্যরাতে নদীতে ভাসিয়ে দিলে অমিতের আত্মা মুক্তির দ্বারে পৌঁছে যাবে। এত সহজে মুক্তি পেয়ে যাবে? আরে করেই তো দেখো। আর হ্যাঁ, বেটা সাবধানে নিয়ে যাবে। মাটিতে পড়ে গিয়ে ভেঙে গেলে আর কিন্তু কাজ হবে না। তান্ত্রিকের কাছ থেকে ঘট নিয়ে রওনা দেয় অনেক। তার শরীরের সমস্ত ধকল ক্লান্তি যেন সব কর্পূরের মতো উবে গেছে। অনেক হেঁটে চলে যেতে থাকে, আর পেছন থেকে তান্ত্রিক তির্যক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই দিকে। গ্রামের দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে আছে বিশাল সাহাদের বাড়ি। চারিদিকে ফাঁকা মাঠ, দূরে তাল তেঁতুলের বনানী, আর রাত নামলেই যেন বাড়িটা নিঃসঙ্গ দ্বীপের মতো অন্ধকারে ডুবে যায়। এত বড় বাড়িতে থাকে মাত্র 2 জন মানুষ, আশিস সাহা ও তার স্ত্রী। আশিস সাহার স্ত্রী প্রায় 5 মাসের গর্ভবতী। আজ রাতের বেলাটা ভয়ঙ্কর রকমের নীরব বোধ হয়। বাতাস থেমে গেছে, কুকুরের ডাক পর্যন্ত নেই। ঠিক সময় আশিস সাহার স্ত্রী বারান্দায় এসে দাঁড়ালো। হঠাৎ তার চোখ গিয়ে পড়ল বাড়ির ফটকের কাছে একটা ছায়া মূর্তির দিকে। চমকে উঠে ভালো করে তাকাতেই বুকটা হিম হয়ে গেল। সে যে অনেক। বুকের ভেতরটা ধড়াস করে কেঁপে উঠল। এত রাতে হঠাৎ এখানে কি করছে সে? নতুন করে কিছু মাথা চাড়া দিল নাকি? এমন সময় হঠাৎ অনেক নিজেই বলে ওঠে, ভালো আছিস মেহের? খুব সুখে আছিস তাই না? তুই এত রাতে এখানে কি করতে এসেছিস অনিক? ভালো করে তাকিয়ে দেখ, আমি অনেক না, আমি অনেক। তোকে আমার সাথে দুনিয়ায় নিয়ে যেতে এসেছি। চোখ দুটো আগুনের মতো জ্বলে ওঠে। মেহের ভয়ে চিৎকার করে ওঠে। স্ত্রীর চিৎকার শুনে ছুটে আসেন আশিস, কিন্তু আশ্চর্যের বিষয়, ফটকের কাছে কাউকে তিনি দেখতে পেলেন না। মেহের কম্পিত কণ্ঠে বলে ওঠে, ও আমাকে ওর সাথে ওর দুনিয়ায় নিয়ে যেতে এসেছে। আশিস তাকে শান্ত করার চেষ্টা করেন, আর ঠিক তখনই মাটির উপর হাওয়ার ঝাপটা বয়ে গেল। দরজা জানালা ঝনঝন করে উঠল, আর দেওয়াল ঘড়ি থেমে গেল একেবারে 12টায়। অমিতের অশরীরী কণ্ঠস্বর ভেসে আসে, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। আর এরপরেই ঝড়ের মতো আওয়াজে পুরো বাড়ি কেঁপে উঠল। দেওয়াল থেকে ছবি পড়ে গেল, আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে দেখা গেল লাল চোখের এক ছায়ামূর্তি মেহেরের দিকে এগিয়ে আসছে। তারপর তীব্র এক চিৎকার, আর বাড়ির চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। আশিস সাহা অচেতন হয়ে পড়ে আছে। মেহেরের পা ধরে টানতে টানতে বাইরে এসে উপস্থিত হলে সামনেই দেখতে পায় তাকে, সেই তান্ত্রিক। প্রথম দর্শনে সন্দেহ হয়েছিল অনিক আর বেঁচে নেই। তুই ওর পুরো শরীরটাকে কবজা করেছিস। নিশ্চিত হওয়ার জন্য তোর মতো আমিও এই রাতের অপেক্ষা করছিলাম। তুই জানিস আমি কে? আমার নাম কি? আমার নাম গোপীনাথ, গোপীনাথ তান্ত্রিক। ছেড়ে দে বলছি। ওর গর্ভে যে আছে সে বিশ্বাসঘাতক নয়।
শেষবারের মতো বলছি। মেহেরকে ছেড়ে গোপীনাথের দিকে ক্ষিপ্তভাবে ধাবিত হয় অমিত। গোপীনাথ এক মুষ্টি ধুনো ছুঁড়ে দেয় তার দিকে। প্রচণ্ড জ্বলনে চিৎকার করতে থাকে অমিত। আমার এই মন্ত্রপুত ধুনো তোকে ধোঁয়ায় পরিণত করবে। দেখতে দেখতে ধোঁয়া হয়ে আকাশের দিকে উঠে যায়। পড়ে থাকে অনিকের দেহ। এর প্রায় 5 মাস পর মেহের সন্তান প্রসব করে, কিন্তু সে মারা যায়। ধর্মের কল বাতাসে যেন আরো একবার নড়ে ওঠে। শুনলেন ডুবুডাঙ্গার চায়ের দোকান। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আজ ওই গল্পের মধ্যে থেকে আপনার জন্য থাকছে একটি বিশেষ প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর আপনার পুরো নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আজকের প্রশ্নটি হচ্ছে, সেই অঘরীতান্ত্রিক অনিককে যে সাধনার কথা বলে দিয়েছিল, সেই সাধনার সময়সীমা কতদিন ছিল? প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই আপনার নামের সঙ্গে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নিই আমাদের গত এপিসোডে কারা কারা কমেন্ট করেছিলেন। তাদের মধ্যে থেকে বাছাই করা কয়েকটি নাম আমি ঘোষণা করছি। গত এপিসোডে কমেন্ট করেছিলেন সুরজিৎ দলুই, সোমনাথ ভুঁইয়ে, অভিমন্যু দে, শেখ মফিজুল, অরুণ সর্দার, শেখ মেহরাজ, নিরঞ্জন, মিলন দোলাই, আরমিনা খাতুন, নবাব মুর্মু, তাইবুল, মাসুদ রানা, রিপন বিশ্বাস, অমিত জালানি, সুশান্ত রুই দাস, রনি দাস, মুজাফর, সঞ্জয় কর দাস, শুভঙ্কর দাস, মুন্না রুই দাস, আফরোজ শেখ, রনিত মুখার্জি, সুদীপ মণ্ডল, তাপস এবং আরও অনেকে। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শুনে গল্পে থাকা প্রশ্নের উত্তর আপনার নামের সঙ্গে কমেন্টে লেখার জন্য। দয়া করে যাদের নাম নিতে পারলাম না তার আপসেট হবেন না। আপনারা আজকের গল্পের প্রশ্নের উত্তর আপনার নামের সঙ্গে লিখতে ভুলবেন না। হতে পারে আগামী গল্পে আমি আপনার নামটা ঘোষণা করছি। তাহলে চলুন আজকের মতো এখানে বিদায় নেওয়া যাক। আবার দেখা হচ্ছে একটি টান টান উত্তেজনায় পরিপূর্ণ রোমাঞ্চকর ভৌতিক গল্পের সাথে আগামী এপিসোডে।